নমস্কার। শুরু করছি আজকের গল্প শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক। শুনতে থাকুন। প্রাগৈতিহাসিক। সমস্ত বর্ষাকালটা ভিক্ষু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়ে তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিক্ষুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়ে পলাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সর্বনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল। রাত্রে আরও নক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চেতনপুরে। পেল্লাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাঁধটা দেখাইয়া বলিয়াছিল, ঘাও কানে সহজ লয় স্যাঙাত, উটি পাকব, গা ফুলব, জানাজানি হইয়া গেলে আমি কনে যামু। ঘাওয়ানো সহজ লয় স্যাঙাত, খুনটো যদি না করতিস। তোরই খুন করতে মন লইতেছে পেল্লাদ, এই জন্মেলা স্যাঙাত। স্যাঙাত এই জন্মেলা, আমি কনে যামু। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিক্ষু অগত্যা বনেই আশ্রয় লইল। প্রহ্লাদ নিজে বাঁশ কাটিয়ে বনের একটা দুর্গম অংশে সিংজুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়ে দিল। তালপাতা দিয়ে একটা আচ্ছাদনও করিয়ে দিল। বলিল, বাদলায় বাঘটা সব পাহাড়ের উপরে গেছে গা, সাপে যদি না কাটে তো আরাম কইরেই থাকবি ভিক্ষু। খামু কি? চিড়া গুড় দিলাম যে, 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসুন, রোজ আইলে মাইন্সে সন্দেহ করব। কাঁধের ঘাটা লতাপাতা দিয়ে বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়ে প্রহ্লাদ চলিয়া গেল। রাত্রে ভিক্ষুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল প্রহ্লাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিক্ষুর দুনাইয়া উঠিয়াছে, ডান হাতটি ফুলিয়ে ঢোল হইয়া গিয়েছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমনি অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টায় একটি করিয়া জোঁক টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুঁকিতে ধুঁকিতে ভিক্ষু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাঁট লাগিয়ে সে ভিজিয়া গেল। রোদের সময় ভ্যাপসা গাঢ় গুমুটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না। প্রহ্লাদ কয়েকটা বিড়ি দিয়ে গিয়েছিল, সেগুলি ফুরাইয়া গিয়েছে। 3-4 দিনের মতো চিঁড়া আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলো ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তাহারা এখনো মাচার উপরে ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিক্ষুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে প্রহ্লাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিক্ষু তবু বাঁচিবার জন্য প্রাণপণে যুঝিতে লাগিল। যেদিন প্রহ্লাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত প্রহ্লাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরের নালা হইতে আধ কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল, তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে শুধু চিঁড়া চিবাইয়া সে পেট ভরাইল। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল। বিষাক্ত রক্ত শুষিয়া লইবে বলিয়া
যোগ ধরিয়ে নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়ে দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখিয়ে পুরা 2 ঘন্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তাহার পর 2-1 ঘন্টা অন্তরে চারিদিকের ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়ে মুখে যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না, মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই। প্রহ্লাদ গ্রামান্তরে কুটুম বাড়ি গিয়েছিল। পরদিনও সে আসিল না। কুটুম বাড়ির বিবাহ উৎসবে তাড়িটা নিয়ে বেহুশ হইয়া পড়িয়া রহিল। বনের মধ্যে ভিক্ষু কিভাবে দিন রাত্রি কাটাইতেছে 3 দিনের মধ্যে সে কথা একবার তাহার মনেও পড়িল না। ইতিমধ্যে ভিক্ষুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে। জ্বরটা একটু কমিয়াছে বটে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তাড়ির নেশার মতোই ভিক্ষুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। জোঁকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপন হইতে নিচে খসিয়া পড়িয়া যায়। সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা এক সময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুঁটুলির মধ্যে চিড়াগুলি পচিতে আরম্ভ করে। রাত্রে তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায়। কুটুমবাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিক্ষুর খবর লইতে গিয়া ব্যাপারটা দেখিয়া প্রহ্লাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিক্ষুর জন্য 1 বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত ভিক্ষুর কাছে বসিয়া থাকি ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়ে বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিক্ষুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার উপরে খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনি শক্তপ্রাণ ভিক্ষুর চেয়ে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়ে অবশ ও অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকু তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিক্ষু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। প্রহ্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তাড়ি গিলিতে বাহির হইয়া গিয়েছিল। প্রহ্লাদের বোন গিয়েছিল ঘাটে। প্রহ্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিক্ষুর চাহনি দেখিয়া তাড়াতাড়ি পলাইয়া যাইতেছিল। ভিক্ষু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু প্রহ্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাহাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। প্রহ্লাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তারের নেশায় প্রহ্লাদের মনে হইল এমন নেমখারাম মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে একঘা বসাইয়া দিয়া ভিক্ষুর মাথা ফাটাইতে গিয়ে নেশার মধ্যেও কিন্তু টের পাইতে তাহার বাকি রহিল না যে
কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিক্ষু তাহার ধারালো দাঁটি বাঁ হাতে শক্ত করিয়া বাগাইয়ে ধরিয়া আছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে প্রহ্লাদ বলিল, তোর লাগিয়া আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে, দিয়া আমার বাড়ি থেকে দূর হ। ভিক্ষু বলিল, আমার কোমরে একটা বাজু বাঁধে রাখছিলাম, তুই চুরি করছস, আগে আমার বাজু ফিরাইয়া দে, তবে যামু। তোর বাজুর খবর জানে কেডারে? বাজু দে কইলাম প্রহ্লাদ, ভালো চাস তো বাজু দে, বাজু না দিলি সাবাড়ির মেজকর্তার মতো গলাটা তোর একখান কোপেই 2 ভাগ কইরা ফেলো, এই তোরে আমি কইয়া রাখলাম। বাজু পাইলি আমি অক্ষুনি জামু গিয়া। কিন্তু বাজু ভিক্ষু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিক্ষুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। প্রহ্লাদের বাহু মূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিক্ষু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না। প্রহ্লাদ ও তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আদমারা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করিয়া দিল। ভিক্ষুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল। হাত দিয়ে রক্ত মুছিতে মুছিতে ধুঁকিতে ধুঁকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে। কিন্তু দুপুর রাতে প্রহ্লাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদিপাড়ায় ভীষণ হইচই বাঁধাইয়া দিল। প্রহ্লাদ কপাল চাবড়াইয়া বলিতে লাগিল, হায় হায় সর্বনাশ, ঘরকে আমার শনি আইছিল গো, হায় হায়, ঘরকে আমার শনি আইছিল গো। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারি ভিক্ষুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি হইতে ভিক্ষুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। প্রহ্লাদের ঘরে আগুন দিয়ে আসিয়া একটা জেলের ডিঙি চুরি করিয়া ভিক্ষু নদীর স্রোতে ভাসিয়া গিয়েছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়ে রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে নাই। ভিক্ষুর মনে আশঙ্কা ছিল, ঘরে আগুন দেওয়ার শোধ লইতে প্রহ্লাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দিবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাবিবেন না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়িয়েছে, বই কমে নাই। প্রহ্লাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিক্ষু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়া আছে। ভোর ভোর মহকুমা শহরে ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ের রক্তের চিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভিতরে প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, 2 পয়সা দিবেন কর্তা। তাহার মাথার জট বাঁধা চাপচাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিক্ষু বলিল, 1টা দিলেন বাবু,
আর একটা দেন। ভদ্রলোক চটিয়ে বলিলেন, একটা দিলাম, তাতে হলো না? ভাগ। এক মুহূর্তের জন্য মনে হইল ভিক্ষু বুঝি তাহাকে একটা বিশ্রী গালি দিয়া বসে, কিন্তু সে আত্মসংবরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়ে তাকাইয়ে সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়ে পয়সাটা দিয়ে মুড়ি কিনিয়ে গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি। কয়েকদিনের ভিতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়ে ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্ম ভিখারির মতো আয়ত্ত হইয়া গেল। শরীর এখন আর সে একেবারেই সাপ করে না। মাথার চুল তাহার ক্রমেই জট বাঁধিয়া বাঁধিয়া দলা দলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করিয়া চলে। ভিক্ষু মাঝে মাঝে খ্যাপার মতো দুই হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়ে ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়ে রাখিবার জন্য দারুণ গুমোটের সময়ও কোটটা সে গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়ে রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতটি সে তাই বগলের কাছ হইতে ছিঁড়িয়া বাদ দিয়েছে। একটি টিনের মগ ও একটা লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকিয়া বট গাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরিয়া খাইয়া বটগাছটাতেই হেলান দিয়ে বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাটা দিন শ্বাস টানা কাতটানের সঙ্গে সে বলিয়া যায়, হেই বাবা, একটা পয়সা আমায় দিলে ভগবান দিব। এই বাবা, একটা পয়সা দেন, একটা পয়সা। অনেক প্রাচীন বলির মতো ভিক্ষাং নৈব নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিক্ষুর সামনে দিয়ে 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাহাকে পয়সা অথবা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হইলে সারাদিনে ভিক্ষুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তাহার একটি পুরা টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়েছে। নদীর 2 তীর কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছেই ঝিন্নু মাঝির বাড়ির পাশের ভাঙা চালাটা ভিক্ষু মাসিক 8 আনায় ভাড়া করিয়েছে। রাত্রে সে ওইখানেই শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটি কাঁথা সে সংগ্রহ করিয়েছে। লোকের বাড়ির খড়ের গাদা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া তাহার উপর কাঁথাটি পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুঁটুলি করিয়া বালিশের মতো ব্যবহার করে। রাত্রে নদীর জলো বাতাসে শীত করিতে থাকিলে পুঁটুলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিক্ষুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল। প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনে ক্রমে ক্রমে তাহার
মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত বুলি আওড়াইয়া কাতর ভাবেই সে এখন ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়া বসে। 1 পয়সার জিনিস কিনিয়া ফাউ না পাইলে দোকানিকে মারিতে উঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারীসঙ্গহীন এই নিরুৎসব জীবন আর তাহার ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনা বহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে। তাড়ির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তাড়ি গিলিয়া সে হল্লা করিত। টলিতে টলিতে বাঁশির ঘরে গিয়া উন্মত্ত রাত্রি যাপন করিত। আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত, মশালের আলো সে দৃশ্য দেখা আর সেই আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পলাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তখন সুখী ছিল। তাহার দলের অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়েছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাখু বাগদির সঙ্গে পাহানার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়েছিল, সেইবার 7 বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি কেহ তাহাকে জেলে আটকাইয়া রাখিতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পলাইয়াছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়েছে। দিনে দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়ে লইয়েছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়েছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর 3 বার 3টা দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইয়াছে, তাহার সবগুলির নামও এখন তাহার স্মরণ নাই। তারপরে এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের 1 কপি দুফাক করিয়া দিয়া আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে। মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত, সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটু টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনো তেমনি অক্ষুণ্ণ আছে। সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানি হিসাব মেলায়। বিদেশ কত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝির চালাটের নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিক্ষুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরালো শরীর নিয়ে শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে, এমন কপালও মানুষের হয়। তবু এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে। আফসোসেই নিবৃত্তি। একা ভিক্ষু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখে একটি ভিখারিনী ভিক্ষা করিতে বসে। বয়স তাহার বেশি নয়,
দেহের বাঁধনীয় বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচে হইতে পায়ের পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। একটি ঘায়ের জোরে সে ভিক্ষুর চেয়ে বেশি রোজগার করে, সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিক্ষু মধ্যে মধ্যে গিয়ে তাহার কাছে আসে, বলে, ঘাটি সারব না? ঘাটি সারব না লয়? ভিখারিনী বলে, খুব ওষুধ দিলে অক্ষুনি সারব? ভিক্ষু সাগ্রহে বলে, সারা তবে ওষুধ দিয়ে চটপট সারাইয়া ল। ঘাটি সারলে তোর আর ভিক মাগতি আইব না। জানোস, আমি তোরে রাখুম, জানোস তোর আর ভিক মাগতি আইব না। আমি থাকলি তো? কেন থাকবি না? কেন? খাওয়ামু, পরামু, আরামে রাখুম, পায়ের পর্নি পাটি দিয়ে গাঁট হইয়ে বইয়ে থাকবি? না করস তুই বিয়ের লেগে? অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজিয়ে সে বলে, দুদিন বাদে মরে যখন তুই খেদাইয়ে দিবি, ঘাটি মুই তখন পামু কোয়ানে? ভিক্ষুক আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিক্ষুক ক্ষুণ্ণ মনে ফিরিয়ে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিক্ষুর চালার পাশে কলা বাগানে চাঁপা কলার কাঁদি শেষ হইয়া আসে। ঝিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপার গোট কিনিয়ে দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো ও জমাট হইয়া ওঠে। ভিক্ষুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়ে যায়। নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়েই সে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা ল ঘালইয়াই চল। ভিখারিনী বল, আগে আইবার পার নাই, যা অখন মর গিয়া। এখন মর গিয়া? আখার তলে ছালি খা গিয়া। কেন? ছালি খাওনের কথাটা কি? তোর লাগিয়া হাঁ কইরা বইসে আছি ভাবছস তুই বটে? আমি ওই উহার সাথে রয়েছি। ওদিকে তাকাইয়া ভিক্ষু দেখিতে পায়, তাহারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে। তাহার ডান হাতটির মতো ওর একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়েছে। বিশেষ যত্ন সহকারে এই অংশটুকু সামনে ফেলিয়ে রাখিয়া সে আল্লাহর নামে সকলের দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়াছে কাঠের একটা কৃত্রিম হর্ষ পা। ভিখারিনী আবার বলিল, বৎসস যে, যা পালাইয়া যা, আমার কাছে কি? দেখলি খুন কইরা ফেলবো কইয়ে দিলাম। ভিক্ষু বলে, আরে থো, খুন অমন সব ভালোই করতেছে। উয়ার মতো 10টা মানুষেরে আমি একা ঘায়েল কইরে দিবার পারতাম, তা জানোস? ভিখারিনী বলে, পারস তো জানা, উয়ার সাথে লাগ না গিয়া। আমার কাছে কি? উয়াকে তুই ছাড়ান দে, আমার কাছে চ। ইরে শোনা, তামুক খাবা? ঘাই দীক্ষা পিছলাই ছিলি, তোর লোকে আর খাতির কিরে হালার পুত? উয়ারে ছাড়ুম কেন? উয়ার মতো কামাস তুই? ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইলাম। ভিক্ষু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে, তোর তোর নামটো কিরা? এমনই তাহারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবা প্রয়োজনও বোধ করে নাই। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে, ফের লাগতে আইছস? হই, ও বুড়ির কাছে যা, ও বুড়ির কাছে যা।
ভিক্ষু তাহার কাছে উবু হইয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে একটা প্রকাণ্ড মর্তমান কলা বাহির করিয়া ভিখারিনীর সামনে রাখিয়া বলে, খা, তোর লেগে চুরি কইরা আনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হইয়া বলে, নাম শুনবা? পাঁচি। পাঁচি কয় মোরে, তুই কলা দিছস, নাম কইলাম, এবারে ভাগ। ভিক্ষু উঠিবার নাম করে না। অত বড় একটা কলা দিয়ে শুধু নাম শুনিয়ে খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার উপর উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না। মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। পাঁচির সঙ্গীটির নাম বসির। তাহার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সেলাম মিয়া। বসির বলিল, ইদিকে ঘোরাফেরা কি জন্য? সেলাম মিয়া হতিছে, লঠির এক ঘায়ে সিটটি ছেঁচা দিমুনে। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিক্ষুর হাতে লাঠি ও বসিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়ে যাওয়ার আগে ভিক্ষু বলিল, র, তোরে নিপদ করতেছি। বসির বলিল, ফের উয়ার সাথে বাতচিত করলি জানে মাইরা দিমু, আল্লাহর কিরে। এই সময় ভিক্ষুর উপার্জন কমিয়ে আসিল। পথ দিয়ে প্রত্যহ নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা 2 মাসের ভিতরেই মুষ্টিমেয় হইয়া আসে। ভিক্ষুকে একবার যাহারা একটি পয়সা দিয়েছে, পুনরায় তাহাকেই দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোন রকমে ভিক্ষুর পেট চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে খোলা চালারের নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারিদিক ঘেরা যেমন তেমন ঘর একখানা তাহার চাই। মাথা গুঁজিবার একটা ঠাঁই আর দুবেলা খাইতে না পাইলে কোনো যুবতী ভিখারিনী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে সে নিজেই হয়তো পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবেই হোক আয় তাহাকে বাড়াইতেই হইবে। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়ি কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিক্ষুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে ঝিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন ঝিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে মাঝে মাঝে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত পুরুষকে হত্যা করিয়া পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আরও কিছুকাল ভিক্ষু এমনি অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিক্ষু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল।
অবসর মতো পাথরে ঘষিয়া ঘষিয়া সিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটিও সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকিমিকি করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা নিয়ে বিচরণ করিতে বাহির হইয়া ভিক্ষুর সহসা অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলিয়া উঠিল, বাঁটি লইয়া ডানটিরে যদি রেহাই দিত ভগবান। নদীর ধারে ধারে আধ মাইল হাঁটিয়া গিয়া একটি সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাঁহাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়ে শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে। নদী ঘুরিয়া আসিয়া 2 মাইল তফাৎ এই রাস্তারই পাশে পাশে মাইলখানেক রহিয়া গিয়ে আবার দক্ষিণের দিক পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনি একটা জঙ্গলের ধারে খানিকটা জমি সাপ করিয়া 5-7খানা কুঁড়ে তুলিয়া কয়েকটা হতভাগ্য মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তার মধ্যে একটি কুঁড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কাঠের পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে। পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুটা দিয়ে বাহিরের বাতাসে মিশিতে থাকে। ঘুমের ঘোরে বসির নাক ডাকায়। পাঁচি বিড়বিড়ি করিয়া বকে। ভিক্ষু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়ে গিয়েছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়ে বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুঁড়ে। দরজার ঝাঁপটা পাঁচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাঁপটা সন্তর্পণে এক পাশে সরাইয়া দিয়ে ঝুলির ভিতর হইতে শিকটি বাহির করিয়া ভিক্ষু শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোর অভাব। দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিক্ষু ভাবিয়া দেখিল বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে সরিয়ে গিয়া একটি মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় 3 আঙুল ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিক্ষু তাই নিশ্চিন্ত হইতে পারিল না। এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলিল, চুপ থাক, চিল্লাবি তো তোরেও মাইরা ফেলামো। পাঁচি চেঁচাইল না, ভয়ে গোগাইতে লাগিল। ভিক্ষু তখন আবার বলিল, একটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বসির
নিষ্পন্দ হইয়া গেলে ভিক্ষু তাহার গলা হইতে হাত সরাইয়া নিল, দম নিয়া বলিল, আলোটা জ্বাইলা দে পাঁচি, জ্বাইলা দে। পাঁচি আলো জ্বালিলে ভিক্ষু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটিমাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছস কে ডাকারে খুন করলো, দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়াবাই, ঘোড়া ডেঙে ঘাস খাইবার লারবা গো, ছাড়ান দেও। মিয়াবাইয়ের ওইল গোঁসা, কয় কিনা সিট ছেঁচা দিমু। দেন গো দেন, সিটটা আমার ছেঁচাই দেন। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গভরে মাথাটা একবার নত করিয়া ভিক্ষু মাথা দুলাইয়া দুলাইয়া হ্যাঁ হ্যাঁ করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, ঠেরাইন বোবা কেন গো? কথা ক, হাড় হাবাইতে মাইয়া, কথা ক। আরে কথা ক, তোরেও দিমু নাকি সাবার কইরা? পাঁচি কাঁপিতে কাঁপিতে বলিল, এবারে কি করবি? দেখ কি করি। পয়সা করে কনে গুইনে রাখছে, আগে তাই ক। বসিরের গোপন সঞ্চয়ের স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিক্ষুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিক্ষু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার উপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিক্ষু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল, বলিল, কি কি নিবি পুটলি বাইঁধা ফেলা পাচি, তারপর রাইত থাকতে মেলা করি। খানিক বাদে নবমীর চাঁদ উঠব, আলোয় আলোয় পথটুকু পার হম। পাঁচি পুটলি বাঁধিয়া লইল। তারপর ভিক্ষুর হাত ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্বাকাশের দিকে চাহিয়ে ভিক্ষু বলিল, অখনই চাঁদ উঠব পাঁচি। পাঁচি বলিল, আমরা যামু কনে? সদর ঘাটে না চুরি করুন, বিয়ানে ছিপ্তিপুরের সামনে জংলার মধ্যে ঢুকে থাকুন, রাইতে একদম সদর। পা চালাইয়া চপাঁচি, 1 কোষ পথ হাঁটন লাগব। পায়ের ঘা নিয়ে তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিক্ষু সহসা একসময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পায়নি তুই ব্যথা পাস পাঁচি? হ, ব্যথা জানায়। পিঠে চাপামু? পারবি কেন? পারুম পারুম, আয় আয়। ভিক্ষুর গলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের উপর ঝুলিয়া রহিল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিক্ষু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথের দুদিকে ধানের ক্ষেত আবছা আলো নিঃসাড়ে পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো এই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিক্ষু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। নমস্কার। প্রাগৈতিহাসিক অনুরোধের গল্পটি পাঠ করে শোনালাম। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।
আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।